হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। তবে হ্যাঁ, আমার শরীরটা একটু ভালো না, কারণ সর্দি জ্বর ঠান্ডা, সারা রাত ঘুম হয়নি। আজকে তো একটু ঘুমোতে পারিনি। তো যাই হোক, তো তোমাদের সঙ্গে ভেবেছি ব্লগ শেয়ার করব, তো ব্লগ বানাতেও পারিনি। তাই ভাবলাম আজকে দুপুরে যা রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, ভিডিওটা আর কি। তো একটু মাছের ঝোল রান্না করেছি। তো মাছের ঝোলটা একেবারে সিম্পলভাবে একদম ফাঁকিবাজির মতো রেসিপিটা করেছি, জানো তো। কোনো মতে চট জলদি করে, কিন্তু সিম্পলভাবে রান্না করছি চট জলদি করে, তবুও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তাই ভাবলাম তোমাদের সঙ্গে মাছের ঝোলটাই শেয়ার করি। তো বন্ধুরা, এইভাবে মাছের ঝোল রান্না করলে কিন্তু এর সুগন্ধে এক থালা ভাত এমনিতেই খাওয়া যাবে, খেতে দুর্দান্ত হয়েছিল। তো মাছগুলোকে আগে থেকে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম। 3 পিস মাছ ছিল ফ্রিজে, 3 পিস মাছ আর তার সঙ্গে যে একটা মাথা। তো মাথাটা মাঝখানে ভেঙে মানে কেটে নেওয়া হয়েছে, কারণ মাথা তো ভিতরে না হলে কাঁচা থাকবে, তাই না বলো। তো মাছের মাথা আর মাছগুলোকে বেশ লাল লাল করে ফ্রাই করে আমি রেখে দেবো। তারপরে এর জন্য যে সবজিগুলো কেটেছি সেটা হচ্ছে আগে থেকেই কেটে রেখেছি। আলু কেটেছি, বেগুন কেটেছি। তো বেগুনটা কেটে তারপরে এইদিকে আবার একটু ওই যে মা শাক এনেছিল, খেসারি কলাই শাক, সেই শাকটা ছিল ফ্রিজে, নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম সেই শাকগুলোকে একটু রসুন দিয়ে ভেজে নিই। এই যে শাকগুলো অন্য কড়াইতে শাকগুলো ভেজে নিচ্ছি, আর এইদিকে একটা কড়াইতে মানে মাছের ঝোল। আর এই রান্নাগুলো কমপ্লিট হওয়ার পর তারপর ভাতটা তুলে দেবো। বাবু সোনা আবার খেতে আসবে, ওর আবার খিদে পেয়েছে প্রচুর। আর এদিকে দেখো মাছের মাথাটা তো একটু ভালো করে না ভাজলে দেখবে খেতে ভালো লাগে না। আমার বাবু সোনা আবার মাছের মাথাটা খেতে ভীষণ পছন্দ করে, জানো তো। তাই একটু ঢেকে ঢেকে তেলে করে, সে যে তেল ছিল প্রথমেই যে তেল দিয়েছি সর্ষের তেল, সেই তেলেই মাছের মাথাটাকে ভালো করে ঢেকে ঢেকে ভেজে নিয়েছি, যাতে কোথাও কাঁচা না থাকে। তো এইভাবে আমার মাছের মাথাগুলো মানে ফ্রাই করা কমপ্লিট। এবার আমি এর মধ্যে বড় বড় করে কেটে রেখেছি বেগুন আর আলাদা লবণ হলুদ কোনো কিছু মাখিনি, কারণ মাথা নিচু করে রান্না করতে সত্যি খুব অসুবিধাও হচ্ছিলো। তো ভাবলাম এই যে তেল রয়েছে মাছের মাথা ফ্রাই করার পর, ওই তেলের মধ্যে বেগুনটা ছেড়ে দিই, তাহলে কম তেলে রান্না হয়ে যাবে, আর হলুদ লবণ আর মাখানোর সময়ও হলো না। এইভাবেই ওই যে বললাম না, ফাঁকিবাজি রান্না। যাই হোক আর কি, এই যে বেগুনটাকে একটু ফ্রাই করে নিচ্ছি হালকা করে, একটু উপরে লবণ ছড়িয়ে দিয়ে সামান্য একটুখানি মানে 5 মিনিটের মতো ফ্রাই করব, যাতে বেগুনগুলো একটু মানে 50% সিদ্ধ হয়ে যায়। তারপরে যখন দেবো তখন বাকি 50% হয়ে যাবে। আর বেগুনটা ভেজে নিলে যদিও খেতে ভালো লাগে, কিন্তু এইভাবে সিম্পলভাবে চটজলদি রান্না করে বেগুনটাও দেখলাম খেতে বেশ ভালোই ছিল। তো যাই হোক, ওই জন্য বেগুনগুলো এই যে বেশি তেলে ফ্রাই করব না, তেলটাও একটু কম খাওয়া উচিত আমাদের সকলের, এই স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারী। তো উপর দিয়ে একটু যে লবণ দিয়ে দিলাম, যাতে একটু সিদ্ধটা জলদি হয়ে যায় বেগুনটা। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমকে হাই করে রেখে দিয়েছি, যাতে একটু লাল লাল করে ফ্রাই হয়। খুব একটা লাল লাল করব না, হালকা করব। তো দেখো বন্ধুরা, বেগুনগুলো একটু সুন্দর করে ফ্রাই করে নিই। সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আর আজকের এই মাছের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও। কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। আর এই যে তোমাদের সঙ্গে বক বক করতে করতে দেখো আমার বেগুনগুলো ফ্রাই করা হয়ে গেছে একেবারে কম তেলে। এই যে ভাজতে গেলে কি হয় না, গ্যাস চড়িয়ে দিয়ে একটুখানি কেমন কালারটা চেঞ্জ হয়ে যায় কড়াইয়ে, তাই না বলো। তারপরে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, রান্নাটা পুরো সর্ষের তেলেই করছি। আগে যে তেলটা দিয়েছি সেই তেলটা পুরো ভাজতেই কেটে গেছে, এবার এই তেলটা দিয়ে রান্না হবে। তো তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা গোটা জিরে। আর ফোড়ন মোড়নের কী দেবো, মানে তখন মানে রান্না যখন করছিলাম যে কখন রান্নাটা শেষ হবে, আমি একটু মানে শুয়ে পড়বো আর কি, এতটা মাথা যন্ত্রণা হচ্ছিলো, জানো তো। তো দেখো তারপরে যে মোটা মোটা করে কেটে লম্বা লম্বা করে দুটো আলু কেটে রেখেছিলাম ঘরে। এদিকে সবজিও নেই, তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে সবজি নিয়ে এসো, তো বাজারে গিয়ে বলে কি কোনো সবজিই পাই না, তার জন্য আর নিয়ে আসেনি। ও অ্যাকচুয়ালি ফুলকপি বাঁধাকপি একটু পছন্দ করে না, ওই জন্য আনতে চায় না। তো নতুন নতুন যখন ওঠে তখন খায়, তারপরে আর খেতে চায় না। তারপরে এই যে আলুর মধ্যে একটুখানি পরিমাণ মতো লবণ দিয়ে স্বাদ অনুযায়ী আমি আলুটাকে একটু লাল লাল করে ফ্রাই করে নেব। তো দেখো, তার জন্য আগে এই লবণ দিয়ে দিলাম। আর আলুটা ফ্রাই করে রান্না করলে খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এদিকে বন্ধুরা, আলুগুলোকে একটু ঢাকা চাপা দিয়েছিলাম, 5 মিনিট পর ফিরে এলাম ঢাকা চাপা দেওয়ার পর। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেম আমি হাই করে দিয়েছি, এর আগে এত সময় ধরে গ্যাস আর কি লো ছিল। তো
তো একটুখানি যাতে লালটা জলদি হয়ে যায় তার জন্য জাস্ট কালারটা চেঞ্জ করার জন্য গ্যাসটাকে একটু হাই করে দিলাম। আর যে তেলটা দিয়েছি দেখো সেই তেলটাই কিন্তু রয়ে গেছে। তেল বেশি দিলে না টেনে নেয় কম, কিন্তু কম তেল দিলে যে কোনো জিনিস রান্না করতে গেলে জলদি মানে তেলটাকে টেনে নিয়ে যায়, তাই না বলো? তো যাই হোক এপিট ওপিট করে আলুগুলোকে বেশ সুন্দর করে ফ্রাই করে নেব। তারপরে এর মধ্যে আর মশলা সেরকম কিছু দেবো না। ওই যে বললাম তোমাদের এর আগে একবার বললাম যে ফাঁকিবাজি রান্না, কিন্তু ফাঁকিবাজি রান্নাতেও দেখবে মাঝে মাঝে খেতে দুর্দান্ত হয়। অনেক সময় আমরা চটজলদি করে যাই হোক করে রান্না করি, কিন্তু সেটাই দেখবে সেরা রান্নার রেসিপি হয়ে দাঁড়ায়। আমার কাছে তো তাই মনে হয়। আমি যতদিন এইভাবে রান্না করেছি চটজলদি করে তাড়াহুড়ো করে, হ্যাঁ মানে হ্যাঁ সিম্পলভাবে, তোমাদের দাদাভাই বলে খুব সুন্দর হয়েছে খেতে। আমি বলি তুমি কি আমাকে ইচ্ছে করে মজা করে বলো, বলে না না সত্যি সুন্দর হয়েছে। তারপর আমি দেখি না ঠিকই বলেছে। আর এদিকে খাবারেরও আমার অতটা রুচি নেই। যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলুটা ফ্রাই হয়ে যাওয়ার পর এই যে কালারের জন্য দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইসব কিছু দেবো না, সিম্পলভাবে রান্না করব। তারপরে যে দিয়ে দিলাম, হ্যাঁ মানে একসঙ্গে মিশানো ছিল ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, সেটাই বড় 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে এই যে আমি জল ঢেলে দিলাম। যেহেতু ধনের গুঁড়ো পাউডার যেহেতু তেলের মধ্যে দিলে এমনিতেই জলদি ওটা মানে রান্না হয়ে যায়, কষানো হয়ে যায়, আর পুড়ে যাবে বেশি জ্বালালে, ওই জন্য আর জ্বালালাম না। নাড়াচাড়া দিয়েই আমি এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো গরম জল করা ছিল না, যেহেতু ওই কড়াইতে শাক ভাজা হচ্ছে, তো ওই জন্য ঠান্ডা জল দিয়েই রান্না করছি। আর আলুটা যে খুব একটা সিদ্ধ হয়েছে তা কিন্তু নয়। আর এই জল বেশি দিলাম যাতে আলুটা বেশ জলদি সিদ্ধ হয়ে যায়। তো জলটা দেওয়ার পর গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে দেবো এই পর্যায়ে, কারণ দেখবে ঝোলটা দেওয়ার পর পর হাই ফ্লেমে না দিলে ঝোলটা ফুটতে একটু সময় লাগে। ওই কারণে যখন ঝোলটা ফোটে তখন আমি মিডিয়াম করে রেখে দেবো। তো জলটা যখন ফুটে উঠলো তখন আমি এখানটায় এর মধ্যে দিয়ে দেবো ওই যে আগে থেকে ভেজে রেখেছি যে মাছের মাথাটা, সেই মাথাটা দিয়ে দেবো। কারণ মাথার মধ্যে অনেক সময় কাঁচা ভাব থাকতে পারে, যদিও আমি ভেজেছি, ভাজলেও দেখবে তেলের মধ্যে ভাজা আর জলের মধ্যে সিদ্ধ করার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স থাকে, তাই না বলো? তো এই যে মাছের মাথাগুলোকে আমি একটা একটা করে দিয়ে দেবো। মাছগুলোকে পরে দেবো, নামানোর ঠিক 5 মিনিট আগে ভেবেছি মাছগুলো দেবো। তো এইভাবে মাছের মাথা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে কিছুক্ষণ ধরে আলুটাকে সিদ্ধ করার জন্য এইভাবে আমি রেখে দেবো। আর ঢাকা চাপা আর দেবো না। তো যাই হোক, তো দেখে বুঝতেই পারছো অনেকটা ঝোলটা কমে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা গোটা, যেহেতু বাচ্চা খাবে আর বাচ্চারা তো লঙ্কা খেতে পারে না। তো যাই হোক পরে লঙ্কাটা একটু মাঝখানে কেটে দেবো খুন্তি দিয়ে। এখন আর এইভাবেই রেখে দিলাম। আর তারপরে ওই যে ঝোলটা যেহেতু কমে গেছে, আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, অনেকটা বলতে সিদ্ধই হয়ে গেছে 100%। তো আমি তারপরে ওই যে ভেজে রাখা বেগুন আর মাছগুলোকেও একটা একটা করে দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দেবো। এই মাছের যে একটা ভাজার যে একটা ইয়েটা মানে গন্ধটা, বেগুনের যে একটা তেলের ইয়ে, সবটাই ঝোলের সঙ্গে মিশে গেলে তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর হবে। আর এইদিকে দেখো তোমাদের একবার দেখালাম আলুটা পুরো নরম হয়ে গেছে, আর বেগুন তো এমনিতেই 50%, আর বাকি 5 মিনিটের মধ্যে এমনি সফট হয়ে যাবে। আর কোনো মশলা এর মধ্যে ব্যবহার করব না, তবে হ্যাঁ যাতে রান্নার মাছের ঝোলটা আর একটু টেস্টি হয় তার জন্য একটু সামান্য পরিমাণ ইয়ে দেবো, গরম মশলার গুঁড়ো দেবো। তো বন্ধুরা আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, সব কিছু কমপ্লিট। এবার আমি একটু এর মধ্যে আর একটু মাছের ঝোলটাকে টেস্টি বানানোর জন্য এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রেখেছি কিছু ধনেপাতা। ধনেপাতাগুলোকে একটু বড় বড় করে কেটে রেখেছি। ওই যে বললাম তোমাদের আজকে সব রান্না একটু অন্যরকম করে, একটু মানে চট জলদি করে, কোনো অত তাং ঝাং করবো না, একদম সিম্পলভাবে রান্নাটা। তো ধনেপাতা দিয়ে ধনেপাতাটা সবার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো একে অপরের সঙ্গে, যাতে বেশ ভালো করে মিশে যায় আর এর গন্ধটা যেন সবার মধ্যে বেশ চলে যায়। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়, তাই না বলো? আর এরকম আলু দিয়ে বেগুন দিয়ে যদি মাছের ঝোল থাকে দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। সবাই কিন্তু বেশ মানে খাবে। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। আমার রান্নাটা পুরো কমপ্লিট। এবার আমি এর মধ্যে ওই যে আর একটুখানি টেস্ট করব, যেটা আর কি, এটা কিন্তু আমার মনে হয় সবারই টেস্ট করা উচিত। তরকারিটা রান্না করলাম সেটা লবণে হলো কিনা ঠিকঠাক করে। তো এইভাবে আমি একটু এই যে একটুখানি চেটে এইভাবে দেখে নিই লঙ্কাটা লবণটা ঠিক আছে কিনা, যদি লাগে তাহলে একটু দিই, না হলে দিই না। এইভাবে দিয়ে তারপরে হাতটা ধুয়ে দিলাম, পাশের থেকেই জল ছিল। তো
তো যাই হোক, আর রান্নাটার লবণ সব কিছু ঠিকঠাক আছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণের ওই যে আগে থেকে বাড়িতে বানিয়ে রেখেছি আমি গরম মশলা পাউডার, জাস্ট সামান্য দেবো, খুব একটা বেশি পরিমাণ দেবো না। দিয়ে গরম মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে যে পাত্রে আমি মাছগুলো ভেজে রেখেছি সেই পাত্রে আমি এটাকে তুলে নেব আর তোমাদের তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। আর এত সময় ধরে যারা যারা আমার রেসিপিটি দেখছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। তো দেখো, রান্না কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের সার্ভ করে আমি ওই যে সেই পাত্রে দেখাচ্ছি, আলাদা কোনো পাত্রে দেখাচ্ছি না। তো খুব সুন্দর হয়েছিল, সিম্পলভাবে একেবারে হালকা পাতলা মাছের ঝোল, খেতে দুর্দান্ত লাগে। তো তবে তোমরা বেগুনের পরিবর্তে যে কোনো সবজি এর মধ্যে দিতে পারো। একদম কম তেল ঝাল মশলায় কিন্তু আজকে রান্নার রেসিপিটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আস্তে আস্তে করে সবগুলোই তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। পুরো সার্ভ করে আর ঝোলটা যখন ঠান্ডা হয়ে যাবে না, রান্না করার পর দেখবে হয়তো 10 মিনিট 15 মিনিট পরে খাওয়া হয়, তখন কিন্তু যে ঝোলটা থাকে সেই ঝোলটা আর একটু টেনে যায়, টেনে গিয়ে কিন্তু এই পাতলাটা আর একটু গ্রেভিটা আর একটু গাঢ় টাইপের হয়ে যায়। ওই জন্য একটু জলদি জলদি না তুলে নিয়েছি, যে ঝোলটা আলুটা আর আমি করে দিইনি যাতে গ্রেভিটা না হয় বেশি। তো হালকা পাতলা কম ঝোলই দিয়েছি। এই ঝোলটা কিন্তু একটু পরে আরও টেনে যাবে, অনেকটা টেনে যাবে। তো খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, দেখতেও যতটা সুন্দর হয়েছিল খেতেও খুব সুন্দর হয়েছিল। শুধুমাত্র যে মশলা বেশি তেল বেশি দিলেই কিন্তু রান্না সবসময় ভালো হয় না, অনেক সময় সিম্পলভাবে রান্না করলেও কিন্তু অসাধারণ খেতে হয়, তাই না বলো? তো দেখো, ঠান্ডা হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে ঝোলটা একটু টেনেও যাচ্ছে বলো। তো যাই হোক, আর যে যেখান থেকে দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ। এখানেই আজকের রেসিপিটি শেষ করছি। সকলে ভালো থাকো, টাটা।